আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? তো আজকে আমরা একটা ফিজিক্সের ক্লাস নিয়ে আসলাম। যে ক্লাসটা মূলত নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান পাঠ্য বইয়ের চ্যাপ্টার 2 অর্থাৎ গতি বা মোশন চ্যাপ্টার কিছু অংশ নিয়ে। তো আমি সংক্ষিপ্তভাবে যদি আমার পরিচয় দিতে চাই, আমি মোহাম্মদ মাহফুজুল আলম মুরাদ। বর্তমানে পড়ালেখা করছি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো আজকে আমরা যে কনসেপ্ট গুলো দেখবো, এই চ্যাপ্টারের মধ্যে যে টপিক গুলো দেখবো সেই টপিক গুলো হচ্ছে স্থিতি এবং গতি, 2 নম্বর বিভিন্ন প্রকার গতি, স্কেলার এবং ভেক্টর রাশি, দূরত্ব এবং সরণ। এগুলো টপিক গুলো আলোচনা করবো এবং শেষে একটা তোমাদের জন্য প্রশ্ন আছে, ইন্টারেস্টিং প্রশ্ন। তো আমি কি করছি, আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটা হচ্ছে সাইকেল আঁকাইছি। সাইকেল আঁকাইছে এবং সেই রাস্তাতে মনে হচ্ছে যে সাইকেলটা চলতেছে, এই টাইপ কিছু। এখন এইটার সাথে গতির সম্পর্কটা কি, এগুলো আমরা বেসিক টু অ্যাডভান্স লেভেলে যাব। আমি প্রথমে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, অডিও যেই রেকর্ডটা হচ্ছে ঠিক অডিওর নয়েজের কারণে। আমি বর্তমানে আছি একটা গ্রামীণ পরিবেশে, তো অনেক পাখির কিচিরমিচির আওয়াজ হয়তো বা শোনা যেতে পারে। তো প্লিজ এগুলো ইগনোর করে ক্লাসের দিকে মনোযোগ দিবেন। তো আমাদের ফার্স্ট যে পার্টটা আছে স্থিতি এবং গতি, সেটা বোঝার জন্য আমরা একটা কাজ করছি। কি কাজ? তো এটাকে ধরে নিছি আমরা হচ্ছে সান, সূর্য। সূর্য, এটা হচ্ছে আমাদের আর্থ, আবার এইটা হচ্ছে মুন। ঠিক আছে? তো আমরা তিনটা বস্তু এখানে আঁকাইছি। একটা হচ্ছে সূর্য, এই যে সূর্য, একটা হচ্ছে পৃথিবী, আর একটা হচ্ছে কি চাঁদ। এখন এই বস্তুগুলো আঁকানোর উদ্দেশ্য কি? তো আমরা সকলেই কি জানি যে আমাদের পৃথিবীটা কি ঘুরছে, নিজ অক্ষের চারপাশে ঘুরছে, আবার সূর্যের চারপাশে ঘুরছে। আচ্ছা, আমাদের পৃথিবী যে ঘুরছে আমরা কি কোনো কিছু অনুভব করতে পারছি? তোমাকে যদি বলা হয় যে তোমার অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে, তো তুমি তখন উত্তর কি দিবা? যে না, আমার অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না। সুতরাং এখানে তোমার সাপেক্ষে পৃথিবীটা কি স্থির অবস্থায় আছে। তো এই স্থিতি আর গতি বোঝার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেই জিনিসটা হচ্ছে তোমার কি প্রসঙ্গ বিন্দু বা কাঠামো। ঠিক আছে? তাহলে স্থিতি আর গতি জিনিসটা বোঝানোর জন্য তোমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ কাঠামো। আসলে তুমি কার সাপেক্ষে কোনো একটা বস্তুর অবস্থান নির্দেশ করতেছো, এইটা যদি তুমি তোমাকে বলে দেওয়া না হয়, তাহলে তুমি কোনো উত্তরই দিতে পারবে না। এই যে আমি বলছিলাম একটু আগে যে তুমি পৃথিবীর উপরে দাঁড়ায় আছো, লাইক এটা হচ্ছে তোমার হচ্ছে পৃথিবীর সারফেস, তুমি এই সারফেসের উপর দাঁড়ায় আছো। এখন তোমাকে যদি বলা হয় যে পৃথিবীটা কি আসলেই ঘুরতেছে, তো তুমি তখন উত্তর কি দিবা? না। যখন তোমাকে বলে দিবে যে পৃথিবীটা সূর্যের সাপেক্ষে এর অবস্থান কি পরিবর্তনশীল নাকি অপরিবর্তনশীল, তখন তুমি বলবা যে এই পৃথিবীটা আমাদের সূর্যের এই চারপাশে কি কেন্দ্র করে একটা উপবৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে। ঠিক আছে? তাহলে তোমাকে এই গতি এবং স্থিতি বোঝার জন্য যে মেইন জিনিস দরকার সেটা হচ্ছে প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ কাঠামো। তাহলে এই জিনিসটা আমরা বুঝলাম। তাহলে গতি বা স্থিতি কিসের সাপেক্ষে নির্দেশ করা হয়? এই প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ কাঠামো। এই ছিল স্থিতি আর গতি। আর গতি অর্থাৎ হচ্ছে বস্তুর অবস্থানের পরিবর্তন, আর স্থিতি অর্থাৎ হচ্ছে বস্তুর অবস্থানের পরিবর্তন হবে না। এবং এই অবস্থানের পরিবর্তন যে হচ্ছে কিংবা হচ্ছে না, এটা কিসের সাপেক্ষে? প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে। চলো পরবর্তী যে টপিকটা আমাদের ছিল, আমরা যদি দেখি যে আমাদের স্থিতি গতি শেষ, তো এবার চলো আমরা যাই বিভিন্ন প্রকার গতি। তো আমি এখানে কি করছিলাম যে একটা সাইকেল দিছি, সাইকেল একটা রাস্তায় চলতেছে। দেখ, এটা হচ্ছে তোমার একটা হাইওয়ে বা কোনো রোড, সেই রোডের উপর একটা সাইকেল চলতেছে। এই সাইকেল চলতেছে তার মানে এর মধ্যে গতি আছে, কারণ সাইকেলের অবস্থানের পরিবর্তন হচ্ছে। তো এখন যদি এই জিনিসগুলো আমরা বুঝতে চাই, প্রথমে আসে সরল রৈখিক গতি। তোমার যে ফার্স্ট গতিটা আসে সেটা হচ্ছে সরল রৈখিক গতি। ঠিক আছে? লাইক এটা হচ্ছে তোমার কোনো একটা রাস্তা বা কোনো একটা সারফেস, যে সারফেসটা একদম স্ট্রেইট, এটার কোনো আঁকা বাঁকা পথ নেই। এখানে হচ্ছে কোনো একটা বস্তু আছে, ধরলাম এটা হচ্ছে একটা এম ভরের বস্তু। এই বস্তুটা এইটা
এইখানে যে আছে এটা ধরলাম এ পয়েন্ট, এবং এই বস্তুটাকে এক সময় এই যে এখানে একটা বি পয়েন্টে নিয়ে আসা হইলো। ঠিক আছে, এই এম ভরের বস্তুটাকে এইখান থেকে সুইচ করে সরলরৈখিক পথে চলে তাকে বি পয়েন্টে নিয়ে আসা হলো। এই বস্তুটার চলন কিন্তু ডিরেক্ট স্ট্রেইট বরাবর ছিল। তো যে সকল বস্তুর গতি সরল পথে চলে বা সরল রেখায় চলে সেই সকল বস্তুর গতিকে কি বলা হচ্ছে? সরলরৈখিক গতি। আশা করি বুঝছো। তাহলে কি বললাম, কোন বস্তুর গতি যদি এমন হয় যে এটি সোজা সরল পথে চলে, তাহলে সেই বস্তুর গতিটাকে কি বলা হচ্ছে? সরলরৈখিক গতি। এখন আসো ঘূর্ণন গতি। 2 নম্বরে কি? ঘূর্ণন গতি। তো এই ঘূর্ণন গতিটা কি? আচ্ছা, ঘূর্ণন শব্দটার অর্থ কি জানি, যে কোনো কিছু ঘুরতেছে। এই যে এইটা ধরো এইখানে আমার যদি ঘুরে, বারবার যদি ঘুরে, সেটাকে কি বলা হচ্ছে? ঘূর্ণন গতি। তাহলে এই ঘূর্ণন গতিটা কি? এই ঘূর্ণন গতিটা হবে কোন একটা বিন্দুকে কেন্দ্র করে, এই যে একটা বিন্দুকে কেন্দ্র করতেছে, এই কেন্দ্র করে যদি একটা সমান দূরত্বে কোন একটা বস্তু চলতে থাকে, ওই কেন্দ্র থেকে বস্তুটার যে গতিপথটা ছিল সেই গতিপথের প্রত্যেকটা ডিস্টেন্সই কি সমান। মানে এটা দাঁড়াচ্ছে একটা বৃত্তাকার গতিপথ। তাহলে কোনো বস্তুর গতি যদি একটি কেন্দ্র থেকে সমদূরত্বে চলতে থাকে, তাহলে সেই গতিকে কি বলা হচ্ছে? ঘূর্ণন গতি। আচ্ছা, তোমাদের বাসা বাড়িতে কি ফ্যান থাকে না? লাইক এটা হচ্ছে তোমার একটা কি বলবো, ফ্যান। ঠিক আছে, এটা ধরে নাও হচ্ছে একটা ফ্যান। এই ফ্যানটা চলতেছে। তো এই ফ্যানের এই সেন্টার থেকে কি হচ্ছে, এই পাখাগুলোর ডিস্টেন্স কি সমান না? যখন এগুলো ঘুরবে তখন তোমার কি একটা সার্কেল মনে হবে না? সুতরাং এই ফ্যানের গতিটা একটা হচ্ছে ঘূর্ণন গতি। আর সরলরৈখিক গতির উদাহরণ যদি দেই, তো এটা হচ্ছে মার্বেলের গতি। মার্বেলের গতি। আর ঘূর্ণন গতি কি বলবো? ফ্যানের গতি। ওকে, এরপরে আসো, আমাদের সরলরৈখিক গতি গেল, ঘূর্ণন গতি গেল। এরপরে যে গতিটা আসবে সেটা হচ্ছে চলন গতি। চলন গতি। ওকে, দেখো চলন গতিটা কি? তো চলন শব্দটার অর্থ বুঝি যে আমরা কোনো একটা বস্তু চলতেছে। এই যে একটা বস্তু, এটা সরলরৈখিক গতিও হইতে পারে, যে একটা কোনো বস্তু চলতেছে। এই চলা মানে কি? চলন গতি। কিন্তু চলা মানে চলন গতি না। এইখানে তোমার এই বস্তুটা যে আছে, আচ্ছা, এই বস্তুটা কি অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত না? অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এখন এই বস্তুর মাঝে থাকা প্রত্যেকটা কণা, ধরলাম এই যে প্রত্যেকটা কণা, এই কণাগুলো যদি একই সময়ে একই দিকে যায়, কি বললাম? একই সময়ে যদি একই দিকে যায়, তাহলে সেই বস্তুর গতিটাকে চলন গতি বলা হচ্ছে। তাহলে চলন গতি তুমি কাকে বলতে পারবা? যে কোনো একটা বস্তু, এইটা হচ্ছে ধরো একটা তোমার কোনো পাথর, এই পাথরটার প্রত্যেকটা কণা যদি সমান সময়ে অর্থাৎ একই সময়ে একই দিকে চলতে থাকে, তাহলে সেই বস্তুটার গতিটাকে কি বলা হচ্ছে? চলন গতি। এই যে তোমাদের পাঠ্য বইয়ে একটা এরোপ্লেনের গতি দিছে, যে এরোপ্লেনটা কখনো এইভাবে যদি যায়, তাহলে সেই গতিটাকে চলন গতি বলা হচ্ছে না। কারণ তারা একই সময় একই দিকে যাচ্ছে না, নিচ থেকে এই যে এই যাচ্ছে, আবার উপরে উঠার সময় কি একটা লম্ব বরাবর উঠতেছে, বা ধরো কোনো একটা বক্র পথে উঠতেছে, তখন সেই বস্তুটার গতিটাকে চলন গতি বলতে পারবা না। যদি প্লেনটার গতি এই যে ডিরেক্ট স্ট্রেইট বরাবর হয়, তাহলে সেই বস্তুটার গতিটাকে কি বলা হচ্ছে? চলন গতি। এই ছিল তোমার চলন গতি। আচ্ছা, এইবার পরবর্তী যদি গতিটাতে যাই, তাহলে সেটা কি পাবো? পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি। তো পর্যাবৃত্ত গতিটা কি? পর্যাবৃত্ত গতি হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পর, ধরো কোনো একটা বস্তু এই যে এইখান থেকে এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করছে, লাইক এই পয়েন্ট, এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করে চলতেছে, চলার পথে একটা সময় লাগলো। এই যে এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করে ধরলাম এই পথটা হচ্ছে বি সি। তো ধরো একটা হচ্ছে একটা এবিসি পথ, এটা হচ্ছে একটা এবিসি পথ। এই এবিসি পথে তার যেতে সময় লাগছে একটা নির্দিষ্ট টাইম, সেটাকে ধরলাম ক্যাপিটাল টি। তো এই ক্যাপিটাল টি সময় পর সে কি করছে?
এই যে এইখানে যাত্রা শুরু করছিল, আবার কি এই যে এইখান থেকে যাত্রা শুরু করছে, একবার আসছে, ধরলাম সে আবার যাত্রা শুরু করে কি করছে, আবার ওই পয়েন্টে আসছে। এই যে প্রথমবার যাত্রায় কি করছে, প্রথমবার যাত্রায় তার সময় কত লাগছে, প্রথমবার যাত্রায় তার সময় লাগছে টি। ঠিক যদি দ্বিতীয়বার যাত্রায় তার সময় লাগতো টি, এই দ্বিতীয়বার যাত্রায় যদি তার সেম টাইম লাগতো, তখন আমরা বলতে পারতাম যে সেই বস্তুটার গতিটা হচ্ছে একটা পর্যাবৃত্ত গতি। তার মানে কোনো বস্তুর গতি যদি এমন হয় যে একটি নির্দিষ্ট সময় পর পর, এই যে আমার একটা কি নির্দিষ্ট সময় পর পর একটা বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করে। তো ধরো এইখানে তুমি আসছো, আসার পরে অর্ধেক পথ এই যে এইখানে আসছে, আসার পর কি করছে, ও আবার ব্যাক গেছে। তো এরকম করে সে আসতেছে আবার ব্যাক যাচ্ছে, আসতেছে আবার ব্যাক যাচ্ছে। এইরকম যদি হয়, দেখো এটাও কিন্তু একটা নির্দিষ্ট সময় পর পর যাচ্ছে, বাট তার গতিপথটা কি, অর্ধেক সময় একদিকে, অর্ধেক সময় ঠিক বিপরীত দিকে। এই গতিটাকে কিন্তু সরল স্পন্দন গতি বলা হয়। তো এইটা বোঝার জন্য আমরা পরে যে গতিটা বুঝবো সেটা হচ্ছে সরল স্পন্দন গতি। পর্যাবৃত্ত গতি এখন যেটা বুঝবা সেটা হচ্ছে যদি নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে যাত্রা করে, তাহলে সেই বস্তুটার গতিটাকে কি বলা হচ্ছে, পর্যাবৃত্ত গতি। ওকে, এখন যদি আমরা পরবর্তী যে গতিটাতে যাই, আচ্ছা এটা হচ্ছে আমরা কি করছিলাম, একটা এক্সাম্পল দিছিলাম, তো এক্সাম্পলটা পরে দেখব। এবার আসো সরল স্পন্দন গতি, সরল স্পন্দন গতি। আচ্ছা, তোমরা অবশ্যই কোনো না কোনো এককালে দোলনায় দোল খাইছো, তাই না? তো ধরো এইটা তোমার হচ্ছে দোলনার একটা রশি, এইখানে একটা দোলনা আছে। তো দোলনা কি করে, দোলনাতে পিছনে কেউ একজন টেনে ধরে, টেনে ধরে দোলনাটাকে এই প্রান্তে নিয়ে আসলো, তাই না? এই যে তখন রশিটা আর দোলনার মধ্যে এই সম্পর্ক আছে। তো যখন এই প্রান্তে নিয়ে আসলো, তো এই প্রান্তে নিয়ে আসার পর কি, তোমাকে ঠেলে দিছে কেউ, তাই না? ঠেলে না দিলেও তোমাকে যদি এখানে ছেড়ে দেওয়া হয়, তুমি কি করবা, এই যে এখানে আসবা, আসার পর আরো সামনের দিকে যাবা। ধরো দোলনাটার অবস্থান এইখানে চলে আসলো, তার মানে দোলনাকে তোমার পেছন দিকে কেউ টানছে, টানার পর হচ্ছে কি করছে, ছেড়ে দিছে, ছেড়ে দেওয়ার পর কি তুমি এইটা দুলতেই থাকতেছো। তো দেখো এইটা একটা নির্দিষ্ট সময় লাগে কিন্তু, তো এইদিকে তোমাকে টানছে, যদি এখানে আমরা যে জিনিসগুলো কল্পনা করি সেই জিনিসগুলো কিন্তু সবকিছুই কি বায়ু শূন্য স্থানে ঘটে থাকে। তো বায়ু শূন্য স্থানে ঘটলে কি হয়, তো এই যে এইদিকে তোমাকে টানছে, ধরলাম এইদিকে তোমার সময় লাগছে টি, তো টানার পর যখন ছেড়ে দিবে, তখন এই এই পয়েন্টে আসতেও তোমার সেম টাইম লাগবে, এইটাও টি। আবার ছেড়ে যে দিল, এই যে তোমাকে যতটুকু ডিস্টেন্সে টানা হয়েছে, এই যে ডিস্টেন্সটাতে টানা হয়েছে, এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা সেম হবে, কারণ তোমাকে যত দূরে টানছে তুমি ঠিক তত দূরে সামনের দিকে আগায় যাবা। তো এরকম যদি কোনো বস্তুর গতি থাকে এবং তার কি একটা নির্দিষ্ট পর্যায়কাল লাগতেছে, তো পর্যায়কালের অর্ধেক সময় যদি একটা নির্দিষ্ট দিকে, এই যে অর্ধেক সময়, এর পর্যায়কাল ক্যাপিটাল টি সমান হচ্ছে 4t হবে। পর্যায়কালের অর্ধেক সময় মানে 2t সময় যদি সে একটা নির্দিষ্ট দিকে যায় এবং বাকি 2t সময় যদি তার বিপরীত দিকে গতিপথ হয়, তাহলে সেই বস্তুর গতিটাকে বলা হচ্ছে সরল স্পন্দন গতি। তো আশা করি সবাই বুঝতে পারছো যে এই 5টা গতি ছিল। তো সরল স্পন্দন গতির উদাহরণ কি দিতে পারো, তুমি দিতে পারো হচ্ছে দোলনার গতি, দোলনার গতি, আরেকটা দিতে পারো হচ্ছে দোলকের গতি, দোলকের গতি, আবার কি পেন্ডুলাম। তো বাসা বাড়িতে যে ঘড়িগুলো থাকে, যে ঘড়িগুলো কি করে, যে 2 সেকেন্ড পর পর নড়ানড়ি করে, তো এরকম যদি কোনো কিছু থাকে সেটাকে বলা হচ্ছে পেন্ডুলাম, পেন্ডুলামের গতি। তো এগুলোকে তুমি কিসের উদাহরণ দিতে পারো, এই যে উদাহরণ দিতে পারো সরল স্পন্দন গতির। আশা করি এই 5টা গতি তোমাদেরকে বোঝা গেছে। তো আজকে মূলত এই 5টা গতিই থাক। তো তোমরা যারা এখনো আমার সাথে যুক্ত হও নাই, অর্থাৎ আমার ফেসবুক পেজ একটা আছে, সেটা হচ্ছে মুরাদ এডুকেশন। তো ফেসবুক পেজ মুরাদ এডুকেশন, আবার ইউটিউব চ্যানেলও কি মুরাদ এডুকেশন। তো আমার পেজ, ফেসবুক পেজে এবং ইউটিউবে
তোমরা হচ্ছে যুক্ত হয়ে নিবা একটু। এরকম আরো সবগুলো ক্লাস ওখানে আপলোড করা হবে, এবং তোমাদের নবম দশম শ্রেণীর যে ফিজিক্স পাঠ্য বইয়ের যে 7টা চ্যাপ্টার আছে শর্ট সিলেবাসে এসএসসি 2026-এর স্টুডেন্টদের জন্য, তো আমরা তোমাদের পুরো বইটাকে আমি কাভার করে দিব। তো এতক্ষণ থেকে আমার সাথে যারা যুক্ত ছিলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকছে। গতকালের ক্লাসে আমরা দেখব যে আমি যেই টপিকগুলো লিখেছিলাম সেই টপিকগুলোর মধ্যে কি কি ছিল। তো আজকে সবগুলোই কাভার করা সম্ভব হলো না। স্থিতি এবং গতি শেষ করলাম আজকে, তারপর হচ্ছে বিভিন্ন প্রকার গতি। তো কালকে ক্লাসে আমরা কি দেখবো? স্কেলার রাশি, ভেক্টর রাশি, দূরত্ব এবং সরণ। তো ধন্যবাদ সকলকে এতক্ষণ থেকে আমার সাথে যুক্ত থাকার জন্য। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।